বাংলাদেশের জয়ের নায়ক সাগরিকা, যিনি একটা দারুণ গোল করে বাংলাদেশকে শুরুতে ফার্স্ট হাফে লিডটা এনে দিয়েছিলেন। 1 ভার্সেস 1 সিচুয়েশনে গোলকিপারকে কাটিয়ে গেলেন। এরপরে চমৎকার কম্পোজার, চমৎকার ফিনিশিং। বাংলাদেশ 1, নেপাল 0, এক ধাপ এগিয়ে যাওয়া বাংলাদেশের। সেকেন্ড গোলটা বোধহয় আরও সুন্দর, চমৎকার এক টার্ন, প্রেজেন্স অফ মাইন্ড কি দুর্দান্ত, এবং প্রায় একই ঢঙে ফিনিশিং সাগরিকার। দ্বিতীয় বাংলাদেশের 2-0 লিড। এরপরে তৃতীয় গোলটা করে হ্যাটট্রিকটাও পূরণ করে ফেলেন সাগরিকা। এগিয়ে আসা গোলকিপারের ঠিক মাথার ওপর দিয়ে বলটা পাঠিয়ে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়। সবশেষ তিনি গোল করেছেন আরও একটা। সাগরিকা 3 ম্যাচ ব্যান থাকার পর তিনি আসলে ফিরেছিলেন এই ম্যাচ দিয়ে। রেড কার্ডের কারণে তার মাঝখানে 3টা ম্যাচ খেলা হয়নি। লাস্ট গোলটাও আমরা একটু দেখলাম, সেখানে একটা পারফেক্ট প্লেসিং শটে তিনি জালটা খুঁজে পেয়েছিলেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। এই সাগরিকা সেই প্রথম গোলটা যেটা বলছিলাম উৎসর্গ করা হয়েছে সেই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন তাদের প্রতি। সাগরিকার সাথে মানে এই ম্যাচটা দেখেন, গত সাফ আন্ডার-19 যেটা হয়েছিল সেটারও হচ্ছে গিয়ে আপনার টপস গোল স্কোরার সাগরিকা ছিলেন। এইবারের যে সাফটা হলো সেখানে হচ্ছে গিয়ে সাগরিকা সেকেন্ড টপ স্কোরার। 8টা গোল তিনি করেছেন। সেই 8টা গোল তিনি কয় ম্যাচে করেছেন? 3টা ম্যাচে করেছেন। সেরা ফুটবলার হিসেবে সাগরিকা তিনি এবারে সাফ আন্ডার-20 অ্যাওয়ার্ডটা জিতলেন। তার সাথে আরও একটা অ্যাওয়ার্ড বাংলাদেশের কাছে এসেছে, সেরা গোলকিপার অ্যাওয়ার্ডটা মিলি আক্তারের। সর্বোচ্চ গোলদাতা হয়েছে নেপালের পূর্ণিমা রায়। সেই পূর্ণিমা রায়কে কিন্তু ক্রস করার খুব কাছাকাছি ছিলেন সাগরিকা। 10 গোল পূর্ণিমা করেছেন সব মিলিয়ে 6 ম্যাচে। সাগরিকা 8 গোল করলেন 3 ম্যাচ খেলে। তো এই যে সাগরিকার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা পাওয়া, তারপরও আসলে সব কিছুর মধ্যে ওই ঘটনাটাই ঘুরে ফিরে আসছিল। সাগরিকা যিনি এই নেপালের বিপক্ষে একটা লাল কার্ড দেখে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে বসে থাকলেন, সেকেন্ড ম্যাচে পড়তে হলো। নিষেধাজ্ঞায় পড়ে এরপরে তিনি যে ম্যাচে ফিরলেন সেই ম্যাচে প্রতিপক্ষ আবার সেই নেপাল। এই যে চক্রপূরণ, এবং সেই নেপালের সঙ্গে তিনি করলেন কি 4টা গোল করলেন, যে 4টা গোল দেখার মতো। এবং একজন স্ট্রাইকার হিসেবে আপনি তার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি চাইতে পারেন? যেরকম বল সাপ্লাই তাকে দেওয়া হয়েছে সেরকম ফিনিশিং তিনি করেছেন, এবং প্রত্যেকটা ফিনিশিং আপনি দেখবেন যে গোলকিপারের সঙ্গে তার যে টক্কর, সেখানে তিনি গোলকিপারকে কোনো সুযোগই দেন নাই। 4টা আপনার কাছে একই রকম গোল মনে হতে পারে, কিন্তু 4টার ভেতরেও তিনি 4 রকমের মেধা খাটিয়েছেন। এই ফুটবলারকে আমরা চিনছি গত 1-2 বছর ধরে, এবং তিনি বাংলাদেশের নতুন দিনে স্ট্রাইকিং পজিশনটা সামলাবেন বলে অনেকে স্বপ্ন দেখেন, অনেকে সেটা বলেনও। অথচ সাগরিকার গল্পটা আসলে খুবই বাংলাদেশের গল্প, তাই না? যেই মেয়েটার বাবা মা একটা টং দোকান, একটা চায়ের দোকান চালাতেন নিজেদের গ্রামে, সেই চায়ের দোকান থেকে একটা মেয়েকে ফুটবলার বানানো, ন্যাশনাল টিমে নিয়ে যাওয়া, এবং সেখান থেকে তার এই ধরনের পারফরমেন্স, এগুলো আসলে মানে বাংলাদেশের একেবারে নারীর গল্প, এবং ফুটবলার হওয়ার গল্পগুলো আসলে কম বেশি এরকমই হয়। দেখেন, সাগরিকার একটা সময় বুট কেনার টাকাও ছিল না, সেই তার বাসায় টিভি ছিল না। আমরা সেই গল্পগুলো জেনেছি, তার সেই মানে ওই জীবনের কথা সেটাও আমরা আসলে জেনেছি। সব কিছু বদলে যায় যখন সাগরিকা, দেখেন ওমেন্স লিগটা কেন ইম্পর্টেন্ট। বাংলাদেশের এই ওমেন্স লিগের প্রোডাক্ট কিন্তু সাগরিকা। এই সাগরিকাকে কেউ চিনত না, সেই সাগরিকা হচ্ছে আপনার ওমেন্স লিগে খেললো, সেখানে দুর্দান্ত পারফরমেন্স তিনি করলেন। এরপর এইজ লেভেল দলে ডাক পেলেন, সে সাফে আমরা সেটা দেখেছি সাগরিকা কিভাবে টপ গোল স্কোরার হয়েছিলেন, 4টা গোল। ইনফ্যাক্ট সেই সাফে বাংলাদেশের জয়েন্ট চ্যাম্পিয়নটা হয়েছিল, সেটাও ওই সাগরিকার শেষ মুহূর্তের গোলেই ম্যাচটা চলে গিয়েছিল টাই ব্রেকারে। সেখান থেকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সেই 11টা শট, এরপর বাংলাদেশ যে জয়েন্ট চ্যাম্পিয়ন হলো। এরপর সাগরিকার যখন ন্যাশনাল টিমে ডেবিউটা হলো, সেই ন্যাশনাল টিমে ডেবিউয়ের সময় আপনি যদি খেয়াল করেন যে ভুটানের এগেনস্টে তার হ্যাটট্রিক রয়েছে। ভুটানের এগেনস্টে যখন বাংলাদেশ গেল বছর ম্যাচ খেললো, ফ্রেন্ডলি ম্যাচ, তখন হচ্ছে গিয়ে তিনি প্রথম সুযোগ পেয়ে তিনি হ্যাটট্রিকটা করলেন। হ্যাঁ, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অ্যাজ এ স্টার্টার হিসেবে তিনি শুরু করতে পারেনি, কারণ সেই জায়গায় তহুরাকে দিয়েই আসলে সবসময় কোচ ট্রাই করেছেন। তহুরার জায়গায় সাবস্টিটিউট হিসেবে সাগরিকা নেমেছেন। তবে এইবারের যে পারফরমেন্সটা সেটা সাগরিকাকে আরও ম্যাচিউর করলো। সাগরিকা বলছিলেন যে তার একটু মাথা গরম হয়ে গিয়েছিল নেপালের সেই ম্যাচটা, তাকে ওইটাও শিক্ষা দিয়েছে যে ফুটবল খেললে সবসময় আসলে মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে সেটা রেশ কী হয় সেটাও তিনি আসলে দেখেছেন, এবং সেই গোলের আফসোস থাকছে। এবং সাগরিকাকে নিয়ে আপনি যদি খেয়াল করেন, পিটার বাটলার যেমন কথা বলছেন,
নেপালের যেই কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনিও যেটা বলছেন যে এই সাগরিকাই এখন দক্ষিণ এশিয়ার সেরা ফরওয়ার্ড নিঃসন্দেহে। এই যে স্তুতিগুলো সেগুলো সাগরিকাকে আরো এগিয়ে নিয়ে যাবে। সাগরিকা দক্ষিণ এশিয়ার নিখুঁত একজন স্ট্রাইকার, সেটা বলছেন কিরণ কাকি, সহকারী কোচ নেপালের পিটার বাটলার। তিনি যেটা বলছেন সাগরিকা দুর্দান্ত ফরওয়ার্ড, অবশ্যই সে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা। নাম্বার 10 বাংলাদেশের, এবং যে সাফ থেকে বাংলাদেশের সূচনাটা হয় সাধারণত বাংলাদেশের এই দক্ষিণ এশিয়ার রুল করার, এবং বাংলাদেশ এখন এশিয়ার 12 দলের একটা। আগামী বছর যখন এশিয়ান কাপ হবে এবং আমরা 29 তারিখে জানতে পারবো যে বাংলাদেশের মেয়েরা কোন গ্রুপে পড়ছে, সাগরিকা সেখানে একটা নাইস এডিশন হতে পারেন। এই টুর্নামেন্ট সেটা তার যেমন একটা প্রমাণ রেখেছে বা স্বাক্ষর রেখেছে, সাগরিকা অনেকদিন ধরেই বোধহয় সেই আলোচনার ভেতরে ছিলেন। এখানে পিটার বাটলার আসলে যে কথাটা বলেছেন সেটা একে তো তিনি তার প্লেয়ারকে প্রেজ করেছেন, তার সঙ্গে আপনি যদি পিটার বাটলারের আগের পরের কথাগুলো একটু মিলিয়ে একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেন যাতে আপনি পুরো টুর্নামেন্টের একটা সাম আপ করতে পারেন, সেখানে আপনি একটা ব্যাপার স্পষ্ট যে পিটার বাটলার এই ট্রফি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। এটা তিনি স্পষ্ট করে নিজেও বলছেন যে এটা প্রেস কিছু কনফারেন্সে যায় আসে না। বলছিলেন যে এই ট্রফি তিনি আগেই যেটা ম্যাচের আগের বলেছেন দিন। এই ট্রফির ম্যাচের আগের ম্যাচের দিনই। পরও প্রেস কনফারেন্সে হ্যাঁ। তিনি বলেছেন যে আমি তো আগেই বলেছিলাম যে এই ট্রফি আমার কাছে আসলে ম্যাটার করে না। ম্যাচের আগের দিন তিনি যখন বললেন যে এই ট্রফিটা ম্যাটার করে না, এইটা বলতে বাংলাদেশে এসে এইটা একটা গার্ডস প্রয়োজন হয়। এই কারণেই লোকে আসলে পিটার বাটলারকে খুব পছন্দ করেন। আপনার এটা মনে থাকার কথা যে কাল যখন বাংলাদেশ টিম পোডিয়ামে উঠছিল ট্রফিটা নেওয়ার জন্য, সবচেয়ে বড় চিয়ারটা আপনি গ্যালারির কাছ থেকে শুনেছেন পিটার বাটলারের নামটা যখন ঘোষণা করা হয়েছে সেই সময়টাতে। কারণ এই যে ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে তিনি যে কথাগুলো বলেন, একটা ডেভেলপিং টুর্নামেন্ট যখন আপনি খেলছেন, এইজ লেভেলের টুর্নামেন্ট, সেখানে শিরোপা আসলে শেষ কথা নয়। সেখানে আপনি উন্নতি করতে পারছেন কিনা, কোচের দৃষ্টিতে সেই উন্নতিটা হচ্ছে কিনা, সেটাই হচ্ছে আসল। আপনি যখন 3-0 গোলে এগিয়ে নেপালের সঙ্গে আপনি টুর্নামেন্টের শিরোপা জিতে যাচ্ছেন, আপনি এটুকু নিশ্চিত। ওই সময় যখন ক্যামেরাটা পিটার বাটলারের দিকে ধরলো তখন দেখা গেল যে তিনি চটে আছেন। অথচ যখন বাংলাদেশ এমনও পর্যায়ে গেছে এই টুর্নামেন্টে, যখন ম্যাচটা হাত থেকে ফসকে যাচ্ছে, তখন তার কাছে কোনো রিয়াকশন দেখেন নাই। তার মানে তিনি ম্যাচের মোমেন্টাম পিক করেন, তিনি দলের খেলা সবসময় বিশ্লেষণ করেন, এবং বিশ্লেষণ করার পরে তিনি ভালো মন্দটা যা আসে সেই অনুযায়ী ভাবেন, এবং তিনি ন্যাশনাল টিমে সেটা ডেলিভার করার চেষ্টা করেন। এখন যখন ন্যাশনাল টিমের আলোচনায় এই ব্যাপারটা আসবে, পিটার বাটলারের সঙ্গে বোধহয় ওই আলোচনাটাও আসা উচিত যে তাকে আসলে ফ্রি করে দেওয়া যাচ্ছে কিনা। বাংলাদেশের এই মেয়েরা যেমন স্পেশালি আফিদা, তিনি ভুটানে যাচ্ছেন, ভুটান থেকে তিনি আবার লাওসে যাবেন এএফসির টুর্নামেন্ট। প্রথমে তিনি যাচ্ছেন লাওসে, কারণ এএফসি আন্ডার 20 কোয়ালিফায়ার্সটা এখনো বাকি। সুতরাং দেখুন পিটার বাটলার এবং বাংলাদেশ নারী দলের যে এইচ লেভেল হোক সেটা ন্যাশনাল টিম হোক, তাদের সেই ব্যস্ততা কিন্তু আসলে এই পুরো বছর জুড়ে থাকছে। সেখানে নারী ফুটবল ন্যাশনাল টিমের থেকে এইচ লেভেলে কিন্তু বাংলাদেশের শিডিউলটা বেশ টাইট। 2 থেকে 10 অগস্ট পর্যন্ত লাওসে এফসি আন্ডার 20 বাছাই। সেখানে এই সাগরিকা, আফিদা তারা খেলতে চান বা তাদেরকে রাখা হবে এমনটাই ধারণা করা হচ্ছে। এর পরের মাসে রয়েছে সাফ আন্ডার 17 চ্যাম্পিয়ন, সেই মাসেই রয়েছে সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ, এএফসি অনূর্ধ্ব 17 বাছাই এবং ফিফা উইন্ডো জাতীয় দলের সেই ফিফা উইন্ডোর ম্যাচ রয়েছে নভেম্বরে। এখন ফুটবল ফেডারেশন তাদেরও যেটা প্ল্যান ছিল যে এই সময়টার মধ্যে নভেম্বরের আগে আপনার ন্যাশনাল টিমের কোনো ব্যস্ততা নাই, এই সময়ের মধ্যে ন্যাশনাল টিমকে হাই ইন্টেন্সিভ ট্রেনিংটা তারা করাতে পারেন কিনা, সেই ধরনের কতটুকু আসলে ক্যাপাবিলিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা চাইছে সেটা প্রমাণ করতে। এই জিনিসগুলো হলে কিন্তু পিটার বাটলারকে তখন সেই ন্যাশনাল টিমের সাথে আসলে অ্যাটাচ করে দেওয়াটা হবে বেটার ডিসিশন। এখানে আফিদার আলোচনায় আরেকটা ব্যাপার আসতে পারে, এই টুর্নামেন্টটাতেই তিনি খেলবেন এটা নিয়েও আলোচনা ছিল। তো এএফসির আন্ডার 20 টুর্নামেন্ট বাংলাদেশের কাছেও ভ্যালুয়েবল, সেটা যে বাংলাদেশ এরই মধ্যে মূল পর্বে খেলে ফেলছে সিনিয়র টিম, কিন্তু আন্ডার 20 টিমেও আফিদাকে রাখার যে পরিকল্পনা সেটা আবার জেমস বাটলারের সঙ্গে বা পিটার বাটলারের সঙ্গে যায় কিনা এই আলোচনাটাও থাকতে পারে। আমার মনে হয় এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের শেখার খুব বেশি কিছু ছিল কিনা, কারণ প্রচণ্ড একপেশে ম্যাচ পেয়েছে। নেপালি কেবল কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশের সামনে, সেটাও শেষ ম্যাচে দেখা যায়নি। দেখা যাক বাংলাদেশের মেয়েরা এখান থেকে কোন দিকে ছোটে। আমরা নিশ্চয়ই 29 তারিখ ড্রয়ের পরে এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের সেরা গোলকিপার হয়েছেন মিলি, যিনি এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন। যেমন এমভিপির পুরস্কারটা সাগরিকার, একইভাবে সেরা গোলকিপারের পুরস্কারটাও বাংলাদেশের পক্ষে গেছে। মানে এই টুর্নামেন্টটা পুরোটাই আসলে বাংলাদেশ ময়ই গেল। বাংলাদেশ মাত্র 4টা গোল কনসিড করেছে, 26টা গোল তারা সব মিলিয়ে দিয়েছে বাংলাদেশ এবারের আসরে। দেখুন মিলি
তিনি গতকালকের ম্যাচে বেশ ভালো গোলকিপিংই করেছেন এবং পুরো আসর জুড়েই বাংলাদেশ যে 4টা গোল এখন পর্যন্ত এই আসরে কনসিড করেছিল সেটা 2টা ছিল নেপালের এগেনস্টে, একটা ছিল ভুটান এবং একটা ছিল শ্রীলঙ্কার। এবং পিটার বাটলার দেখেন আরও একটা জায়গায় বলতে হয় 23 জনের যে স্কোয়াড তিনি এখানে সবাইকে সুযোগ দিয়েছেন, তিনি সবাইকে সেই টেস্টটা করতে চেয়েছেন ওই ম্যাচ এক্সপেরিয়েন্স বা ম্যাচ টাইমে তারা ওই চাপটা নিতে পারেন কিনা, তাদের ধরেন আপনি পড়াশোনায় খুব ভালো আপনি পরীক্ষার খাতায় লিখতে পারছেন না, সেই জিনিসটা যেন না হয়, ওই অল্প অল্প হলেও তিনি সেই গেম টাইমটা কিন্তু দিয়েছে। এই আসরে আমার মনে হয় সাগরিকার সেই ফর্মটা ধরে রাখা এই ধরনের টুর্নামেন্টে স্বপ্নার রোলটা বাংলাদেশের মিডফিল্ডের ফিউচার যে তিনি ইনফ্যাক্ট এখনই ন্যাশনাল টিমে তিনি আসলে খেলছেন, স্বপ্না মুনকির সেই কম্প্যাক্ট ডুয়োটা এইগুলোই হচ্ছে বাংলাদেশের এই সাফের আন্ডার-20 থেকে প্রাপ্তি, যেটা বাংলাদেশের ইন ফিউচারে ওমেন্স ফুটবল টিমের জন্য আসলে কাজে লাগবে। আমরা শান্তি মার্দির নামটাও নিতে পারি একই সঙ্গে, উমেলার উমেলার নামটা নেওয়া দরকার। সবাই মিলেই বাংলাদেশকে এনে দিয়েছেন এই ট্রফিটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.